নমস্কার, দ্য স্টোরি টেলার চ্যানেলে আজকের গল্প হেমেন্দ্র কুমার রায় রচিত কিন্তু গল্প পাঠে আমি অনিন্দিতা। সেদিনের আলোচনাটা ছিল ভৌতিক। আকাশে অন্ধকার, বাইরে বৃষ্টির টাপুর টুপুর শব্দ, সঙ্গে বয়ে চলেছে ভিজে বাতাস। এরই মধ্যে বসেছে আমাদের সান্ধ্য আসর। এমন সময়ে ভূত ঘটিত আলোচনায় জমে ভালো। পেয়ালার শেষ চাটুকু পেটে চালান দিয়ে চরণদাস বলল, আদিমকাল থেকেই মানুষ ভূত নিয়ে মাথা ঘামিয়ে আসছে, কিন্তু আসলে ভূতকে যে কিরকম দেখতে আজ পর্যন্ত সেইটাই স্থির হল না। এক একজন লোক ভূতের এক এক রকম বর্ণনা দেয়। কেউ বলে ভূত হচ্ছে অমানুষ, কেউ বলে কিম্ভূত কিমাকার, কেউ বলে তাকে অবিকল মানুষের মতোই দেখতে, কেউ বলে আরও কত কি, 100 রকম মত। এর মানে কি? ভজহরি বলল, এর মানে হচ্ছে স্বচক্ষে কেউ ভূত দেখেনি, সবাই পরের মুখে ঝাল খায়। ভূপতি বলল, সেই জন্যই তো আমি ভূত মানি না। ভজহরি বলল, তুমি ভূত মানো না, কিন্তু তোমার ভূতের ভয় আছে। তা থাকতে পারে, সেটা অহেতুক ভয়। আমি বললুম, বন্ধুগণ, বৃথা তর্কে দরকার নেই। তার চেয়ে আমি আরও কিছু গরম চার মুড়ি ফুলুরি আনাই, তারপর একটা গল্প বলি। ভূতের গল্প? যা বলবো তা ভূতের গল্প কি আমার গল্প, সেটা আমি আগে থাকতে বলে রসভঙ্গ করতে চাই না। কিন্তু সত্যি গল্প তো। তোমরা বিশ্বাস করো আর না করো, কিন্তু ঘটনাটা আমার জীবনেই ঘটেছে। আচ্ছা, অন্তত আরও কিছু গরম চার মুড়ি ফুলুরির খাতিরে তোমার গল্পটা মিথ্যে হলেও আমরা শুনতে রাজি আছি। আর কি জানো, এমন বাদলার সন্ধ্যায় ভূতের গল্প মিথ্যে হলেও শুনতে মন্দ লাগে না। আকাশে আরও ঘনিয়ে উঠল মেঘের ঘটা, এবং আরও উচ্চগ্রামে উঠল বৃষ্টির সঙ্গীত। মাঝে মাঝে দমকা বাতাসে গায়ে উড়ে আসতে লাগলো জলের ছাট। চা এলো, এলো মুড়ি ফুলুরি, বেগুনি, শশা, নারিকেল ও কাঁচা লঙ্কা। বাদলার গল্প জমাবার জন্য অনুষ্ঠানে ত্রুটি হল না। চায়ে চুমুক দিয়ে গলাটা ভিজিয়ে নিয়ে শুরু করলুম আমার কাহিনী। আমি তখন বিহারের একটি পাহাড়ি জায়গায় বেড়াতে গিয়েছি। বেড়াতে মানে ডাক্তারের নির্দেশে লুপ্ত স্বাস্থ্য পুনরুদ্ধার করতে। জায়গাটি সত্য সত্যই মনোরম। কলকাতায় যা পাওয়া যায় না, সেই প্রান্তর, পাহাড়, অরণ্য, ঝর্ণা, নদী, কিছুরই অভাব নেই। বাতাসেও নেই ধুলোর ছিটে, ধোঁয়ার গন্ধ। মোটর, বাস, ট্রামের হুল্লোড়ের বদলে শোনা যায় বিহঙ্গদের সঙ্গীত। যা দেখি, যা শুনি, সবই ভালো লাগে। সকালে বিকেলে করি পদচালনা। কোনোদিন মাঠে মাঠে ঘুরে বেড়াই, কোনোদিন পাহাড়ের টঙে উঠে পৃথিবীর ছবি দেখি, কোনোদিন বাড়ির শিশুদের সঙ্গে নদীর ধারে বসে পুঁটি মাছ ধরি। দিন কাটে নিশ্চিন্ত আরামে, মনের ও দেহের উন্নতি হয় একসঙ্গে। জায়গাটি এমন পছন্দ হল যে স্থির করল এখানে মাঝে মাঝে এসে অবকাশ যাপন করবার জন্যে খানিকটা জায়গা নিয়ে বাসা বাঁধব। জনৈক স্থানীয় বাসিন্দা বললেন, নদীর পথে যেতে শেষ বাড়িখানা দেখেছেন? হ্যাঁ, দেখলে পোড়ো বাড়ি বলে মনে হয়। কেন? ঠিক তাই, মানবেন্দ্র রায়চৌধুরী নামে কলকাতার এক জমিদারের শখের বাড়ি। ওই বাড়িতেই এক দুর্ঘটনায় মানবেন্দ্রবাবু সপরিবারে মারা পড়েন। তারপর থেকে বাড়িখানা খালি পড়ে আছে। সাধারণ লোকের কুসংস্কার জানেন তো, বেশি দিন কোনো বাড়ি খালি পড়ে থাকলেই লোকে বলে হানা বাড়ি। আমিও সব বাজে গুজবে বিশ্বাস করি না। ইচ্ছে করলে আপনি ওই বাড়িখানা খুব সস্তায় কিনতে পারেন। জনসাধারণের কুসংস্কার আমিও কোনোদিন
আমলে আনিনি। ভূতপ্রেতের গল্পকেও কথার কথা বলে মনে করি। পঞ্চভূতে গড়া যে নশ্বর দেহ শ্মশানে পুড়ে ছাই হয়ে যায়, আত্মা আবার তা ফিরে পেতে পারে না। নদীর পথের পোড়োবাড়ির কথা নিয়ে মনে মনে নাড়াচাড়া করতে লাগলুম। দিন তিনেক পরে একদিন নদীর পথ দিয়ে বেরিয়ে ফিরছি। সন্ধ্যা তখন আসন্ন। হঠাৎ আকাশ ছেয়ে গেল কালবৈশাখীর কালো মেঘে। প্রান্তরের ওপারের বড় বড় গাছগুলো প্রায় লুটোপুটি খেতে লাগল। বুঝলুম এক্ষুনি হুড়মুড় করে আঁধি এসে পড়বে এখানেও। অদূরেই দাঁড়িয়ে রয়েছে সেই পোড়ো বাড়িখানা, দোতলা বাড়ি, সামনের দিকে গাড়ি বারান্দা। ছুটে তারই তলায় গিয়ে আশ্রয় নিলুম। তারপরে হু হু রবে এসে পড়ল দারুণ আঁধি। চারিদিক হয়ে গেল ধুলায় ধুলায় সমাচ্ছন্ন। দিগন্তব্যাপী মেঘের কালিমা ফুরে অগ্নিবাণ ছুটতে ছুটতে বজ্র দিতে লাগল ধমকের পর ধমক। গাড়ি বারান্দার তলায় দাঁড়িয়েও আত্মরক্ষা করা মুশকিল হয়ে উঠল। অসহায়ের মতো এদিকে ওদিকে তাকিয়ে দেখছি, এমন সময় পেছন থেকে গম্ভীর স্বরে কে বলল, ওখানে দাঁড়িয়ে থাকবেন না, ভেতরে আসুন। চমকে ফিরে দেখলুম পিছনে একটি দরজা খোলা ঘর, এবং তারই ভিতরে ঝাপসা আলোয় দেখা যাচ্ছে দণ্ডায়মান এক অস্পষ্ট মনুষ্য মূর্তি। ঝড় আর ধুলার ধাক্কা সামলাবার জন্যে তাড়াতাড়ি ঘরের ভেতরে ঢুকে পড়লুম। দৃষ্টির আচ্ছন্ন ভাবটা একটু পরেই কেটে গেল বটে, কিন্তু ঘরের ভেতর তখনও আলোর চেয়ে অন্ধকারের ভাগই বেশি। তারই মধ্যে চেষ্টা করে চোখ চালিয়ে দেখলুম যিনি ওখানে স্থিরভাবে দাঁড়িয়ে রয়েছেন তিনি বয়সে প্রৌঢ়, তার পরনে ধুতি পাঞ্জাবি, চোখে কালো চশমা, বর্ণ গৌর, চেহারা দীর্ঘ ও দোহারা। আশ্রয়ের জন্যে ধন্যবাদ দিয়ে তাকে জিজ্ঞাসা করলুম, আপনি কি এখানেই থাকেন? খুব সংক্ষিপ্ত উত্তর পেলুম, হুঁ। বললুম, কিন্তু আমি তো শুনেছি বাড়ির মালিক মানবেন্দ্রবাবুর মৃত্যুর পর এখানে আর কেউ বাস করেন না। কেন বাস করে না তা জানেন? কি এক দুর্ঘটনায় মানবেন্দ্রবাবু নাকি সপরিবারে মারা পড়েছিলেন। দুর্ঘটনার বিবরণ শোনেননি? না। তবে শুনুন। মূর্তি আমার দিকে ৩-৪ পা এগিয়ে এলো। এমন সময় বাইরে নামল ঝমঝম বৃষ্টি। মাথার উপরে আচ্ছাদন পেয়েছি বলে অদৃষ্টকে মনে মনে ধন্যবাদ দিলুম। অপরিচিত মূর্তি বলল, এমনই বৃষ্টি নেমেছিল সেদিনও গভীর রাতে। ঝড় বয়েছিল বেগে, বজ্র উঠেছিল জেগে, আকাশ ঢেকেছিল মেঘে মেঘে মেঘে। তারপর কি হলো জানেন? হৈ হৈ করে ডাকাত পড়ল বাড়িতে, প্রায় ২৫-৩০ জন ডাকাত। কি পাষণ্ড ডাকাত! রায়চৌধুরী বংশে বাতি দিতে কাউকে রাখল না। কচি শিশুদের মুখ দেখেও তাদের মনে দয়া হল না। উফ, এখনো চোখের সামনে দেখি সেই রক্তাক্ত দৃশ্য। বিপুল বিস্ময়ে জিজ্ঞাসা করলুম, আপনিও কি ঘটনাস্থলে হাজির ছিলেন? নিশ্চয়ই। কে আপনি? মানবেন্দ্র রায়চৌধুরী। ডাকাতরা সর্বশেষে আমাকে হত্যা করে। আমি স্তম্ভিত। মূর্তি হনহন করে অন্য একটা দরজা দিয়ে বাড়ির ভিতর দিকে চলে গেল। তারপর আমি যা করলুম সেটা আর বলতে ইচ্ছে নেই, কারণ সে হচ্ছে কাপুরুষের আচরণ। জীবনে আর কখনো তেমন ভয় পাইনি। বন্ধুগণ, এইখানেই আমার কথা ফুরল। এতক্ষণে যেটুকু রস জমে উঠেছিল তা একেবারে পানসে হয়ে গেল চরণদাসের হো হো হাস্যরবে। সে বলল, তোমাকে বোকা বানাবার জন্যে কেউ একটা বিরাট ঠাট্টা করেছে।
আমি বললুম, মাঝে মাঝে আমারও সেই সন্দেহ হয়, কিন্তু